শুধুমাত্র বললাম তাই ওয়াকারকে, এই যে ভাবির পোলাদের মামা ওয়াকার সরে যাওয়ার পরেই হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস না, হাউ মেনি পেডিতে হাউ মেনি গম হয়ে যাবে। এবার আপনি দেখতে পারবেন বাংলাদেশের এই রাজাকার আল বদর আল শামস আর সিংহবাম এরা কল্পনাই করতে পারতেছে না এদের কপালে কি শনি অপেক্ষা করতেছে। আর আপনি বিশ্বাস করেন আসাদুর, আমি আওয়ামী লীগ নিয়ে চিন্তা করা বাদ দিয়েছি। কারণ কি? কারণ তাদের সাঁতার উপরে তো পানি নাই, তারা তো সাঁতরেই পার হইতে হবে তাদের নদী। 10 ফিটও পানি, 20 ফিটও পানি, 100 ফিটও পানি, 1000 ফুটও পানি, তো তাদেরকে সাঁতরেই পার হতে হবে। আওয়ামী লীগের যা হওয়ার তা হয়ে গেছে, হয়ে যাচ্ছে। কিন্তু এই ভাবির পোলাদের যে কি পরিণতি হবে, সিংকুবাম ওই যে কয়টা তেল চূড়ার মতো লুকায় পোকায় থাকে বাথরুমের টয়লেটের মধ্যে, কয়টা সিংকুবাম যে ফাল দেয় রে ভাই, উরি ভার মনে যে তারাই ক্ষমতা। কিছু সিংকুবাম রাজাকার আলবদরদের কি পরিণতি হবে এটা ভাবলে আমার গা শিউরে ওঠে। কারণ আপনি আসাদ নূর কি পারবেন? আমরা হয়তো নিন্দা জানাইতে পারবো, যে এই ঘটনা নিন্দা জানাই, আপনি কি পারবেন বা আমি কি পারবো যে ছেলেটার মাকে পিটিয়ে মেরে ফেলেছে ছাত্রলীগ করার জন্য, সেই ছেলেটা যেদিন ফিরে আসবে, সে বিদ্রোহ ঘোষণা করবে, আপনি তাকে কি দিয়ে বোঝাবেন ভাই? কি সান্ত্বনা দেবেন? তার মাকে মেরে ফেলেছে, একটা অপরাধ, তার কি অপরাধ সে ছাত্রলীগ করে? এখন যা যা করতেছে এগুলো 10 গুণ না, 20 গুণ না, 50, 100 গুণ রিটার্ন যাবে। তখন হয়তো আমরা নিন্দা জানাবো, যে এই ঘটনার নিন্দা জানাই, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। এর চেয়ে বেশি কিছু বলার আমাদের এই যে আজকে যে যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করে, মুক্তিযুদ্ধের চেতনাকে পায়ে ঠেলে জুলাই চেতনাকে আগে নিয়েছে, এদের যখন জেলে পূর্বে আপনি কি বলবেন? এই যে লোকটা, যে তরুণ, যে ভাবির পোলা আমার, জুলাই সিটিআই শুধু এই শব্দ বলার কারণে তার নামে মামলা দিল, তাহলে 32 নম্বর ভাঙার জন্য কি মামলা হবে না? ভাস্কর্য ভাঙার জন্য কি মামলা হবে না? 72 সংবিধান যে ছিঁড়ে ফেলতে চেয়েছে তার জন্য মামলা হবে না? তো এরা হচ্ছে পাকিস্তানিদের প্রেতাত্মা যারা ছিল, পরাজিত শক্তির এরা হলো গোলাম ইবনে গোলাম। এদের এই বেদনা ভুলতে পারে না। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন রাজাকার আজীবন রাজাকার, তাহলে রাজাকার নাতিরাও আজীবন রাজাকার হবে। রাজাকারের আলবদরের নাতিপুতিরা আজীবন রাজাকার আলবদর থাকবে। মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, এটা বলেছেন। ঠিক যেমন মুক্তিযোদ্ধার সন্তানেরা, আমি অনেকেরই চিনি যারা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে এখন আছে, তো এরা এরকম করবেই। এরা পাকিস্তানের সেই পরাজিত শক্তি, তার এই মেয়ে কিন্তু হায়ার করা, দেখেই বোঝা যায়, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, এটা কিন্তু মুখস্থ, তাকে বলছে তুই এটা বলবি, বিনিময় তোকে এই সুবিধা দেওয়ার, দেখেই বোঝা যায়। তো এরা এগুলো করাবে। জামাত অত্যন্ত 71-এর যে পরাজিত শক্তি, এদের কৌশল ভিন্ন রকম। দেখেন ছোট্ট ছোট্ট বক্তব্য দিয়েছে একজন, এরা কিন্তু শিবির করে না, এদের কিন্তু শিবিরের সাইনবোর্ড নাই, কিন্তু কাজটা কিন্তু শিবিরের, তারা করতেছে, কাজটা কিন্তু জামাতের, তারা করে যাচ্ছে। এগুলো তাদের কৌশল। এই কৌশল তারা এই জন্যই নিয়েছে যে তারা যদি প্রকাশ্য আসে জামাতিরা, রিটার্ন তো এরা পাবে। এই যে যাদের নিয়ে আসছে একটার কিন্তু অস্তিত্ব থাকবে না, এদের বাড়ি ঘর আত্মীয় স্বজন কারো কিন্তু অস্তিত্ব থাকবে না। ভুক্তভোগীটা কে হবে? এরা। জামাত কিন্তু পালিয়ে যাবে, ওরা কিন্তু ঠিকই আগেই সিগন্যাল পেয়ে যাবে। ওদের হয় বিদেশি তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আগে সিগন্যাল দিবে, এই যে আসলে কিন্তু এবার পালাও, দেখবেন এরা চলে যাবে। এই মারা পড়বে কিন্তু এরা, ধরা পড়বে কিন্তু এরা। কারণ ক্রিমিনালস, তারা কিন্তু জানে যে সে ক্রিমিনাল, সে সতর্ক থাকে। যারা ক্রিমিনালের সহযোগী, বুঝে হোক না বুঝে হোক, তারা কিন্তু সেটা বুঝতে পারবে না যে সে কখন ধরাটা পড়বে। এরা কিন্তু ভুক্তভোগী হবে, ভয়ঙ্কর রকম ভুক্তভোগী হবে, কেউ ফিরাইতে পারবে না। বাংলাদেশে কিন্তু আমি আজকে একটা পোস্ট দিয়েছি, হয়তো আপনি দেখেছেন কিনা জানি না, যে বাংলাদেশ আওয়ামী লীগকে মোল্লার মিলিটারি মুখোমুখি হইতেই হবে, কোনো উপায় নেই। অনেকেই ভেবেছিল যে সাধারণ স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ওই পথ বন্ধ হয়ে গেছে, ধীরে ধীরে আরো শক্ত হচ্ছে। আজকে আপনি দেখেছেন তারেক রহমান কি বয়ান দিয়েছে, সালাউদ্দিন সাহেব কি বয়ান দিয়েছে, আপনি দেখেছেন। এই বয়ানের ভিতরে প্রমাণ করে মুখোমুখি হতে হবে। তবে এটা ঠিক যে দেশে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, অগণিত নারীর সম্ভ্রমের বিনিময়ে আমার এই বাংলাদেশ কেনা, এই বাংলাদেশে 71-এর মতো পরাজিত শক্তিরা আবার পরাজিত হবে। কিন্তু সমস্যা হলো আমাদের অনেক মূল্য দিতে হবে আবারও। আমাদের একবারই মূল্য দেওয়ার কথা ছিল 71-এ, কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে আবারও আমাদের অনেক মূল্য দিয়ে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের পতাকা, আমাদের সার্বভৌমত্বকে আমাদের করে নিতে হবে অনেক মূল্য দিয়ে মনে হচ্ছে, এবং অলরেডি অনেক মূল্য দেওয়া হয়ে গেছে। আপনি দেখেন এই 2 বছরে প্রায় কত কত শত লোক মারা গেছে, প্রতিদিন 10-12 জন মারা যাচ্ছে। এর মধ্যে 10 জন হলে 8 জনে আওয়ামী লীগের পক্ষের বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এটা কিন্তু জামাত শিবির মারা যাইতেছে না, কে মারা যাচ্ছে? যারা মুক্তিযুদ্ধের পক্ষের।
তো এই জিনিসটা একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের কিন্তু মোল্লাদের ডর শেষ হয়ে গেছে। তারা কিন্তু এই যে মোল্লাদের কথা না শুনলে বেহেস্তে যেতে পারবো না, এই ভয় কিন্তু মোটামুটি একটা কাজ ভালো হয়েছে। আগে যে আওয়ামী লীগের লোকদের যে একটা ভয় ছিল যে মোল্লাদের যদি একটা চটকানা দেয়, তারি ধরে যদি একটা টান দেয়, কান্ডা ধরে দুটো চটকানা দেয়, বা কোনো মৌলবীর পাশায় যদি একটা পিএল দেয়, বা ঘেঁটি ধরে ঘোরায়, বা জুতার মালা দেয়, তাহলে তো বেহেস্তের নাম কাটা যাবে। এই ভয়টা এখন চলে গেছে। এবং এটা কারা করেছে জানেন? এই মোল্লারাই করছে। এত অত্যাচার নিপীড়ন করেছে যে এই মোল্লাদের কপালে কিন্তু শনি আছে। এদের মসজিদ থেকে ঘেঁটি ধরে বের করে করে মানুষ পিএল দিবে পাবলিকে, এই মোল্লাদের, এই রাজাকার। মনে করেন কি, আপনি কি মনে করেন আফসারি কোনোদিন ওয়াজ করতে পারবে? মৌলানা গাছে কোনোদিন ওয়াজ করতে লাইথে দেনা হবে? এ আফসারিরা উষ্টাবে পাবলিক, এ আহমকুল্লাহ ফাহমকুল্লাহ বালাজারি খালাজারি ফুটবলের মতো সটাবে পাবলিক এদের, এই মৌলবীদের। এদের ওয়াজ করতে দিবে? মনে করছে মৌলবীদেরই আর ওয়াজ করতে দিবে না বলি, কারণ ওরা জানে যে ভেতর ভেতরে এরা কি, এরা কিন্তু বুঝে গেছে। এরা যতই আমাদের গালি দেয়, এরা কিন্তু এখন বুঝে গেছে যে আমরা যা বলি তা কিন্তু সত্য। এই যে সত্যটা বুঝলে ভালো। হ্যাঁ, এটা বুঝবে, কিন্তু যদিও কেউ কেউ সন্দেহ করে বুঝবে না। কিন্তু আমার কেন যেন মনে হয় এরপরেও যদি আকল না হয়, তা আকল আপনার কবে হবে? আর কবে হবে? এরপরে যদি ভুল করে আগামীতে যদি আবার কোনো 5ই আগস্ট আসে, ফিরে আসে আওয়ামী লীগের জীবনে, বাংলাদেশের জীবনে, আওয়ামী লীগ তো বন্ধু খুঁজে পাবে না, পাবে না। তার নিজের দলের লোকই সে খুঁজে পাবে না। অন্য তো দূরের কথা, যারা আওয়ামী লীগ করে না তারা তার কোনোদিন তার পক্ষে টু শব্দটি করবে না। হয়তো আওয়ামী লীগের বিরোধিতা করবে না, কিন্তু টু শব্দ স্পিকটি নট হয়ে যাবে। সবাই একেবারে শাটডাউন করে দেবে তাদের মত, কোনো কথাই বলবে না। আর মনে রাখবেন, আপনার বিপদে আপনার বন্ধু যদি কথা না বলে, মুখটা বন্ধ রাখে, আপনার 10টা শত্রুর চাই তখন বেশি করতে হবে। যদি তারা বুঝে ভালো, না বুঝলে না তাদের অস্তিত্ব থাকবে, না বাংলাদেশের অস্তিত্ব থাকবে। তবে একটা জিনিস কি জানেন, আমার কেন যেন মনে হচ্ছে এই 24 জুলাইয়ের 5ই আগস্ট হওয়া দরকার ছিল। আপনি দেখেছেন কোট্টায়ালা রাজাকারদের আমরা চিনতে পারছি। সবচেয়ে ভয়ের কারণ এবার হচ্ছে রাজাকারের বাচ্চা, সেই রাজাকার দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে যে কলকাতায় জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী, যার সাথে আল্লাহর ডিরেক্ট কানেকশন, রাজাকার সাইদির যেরকম চাঁদে দেখা যায়, তো সে কলকাতায় মানে সারাদিন ভারত বিদ্বেষ দেখায় ওরা কলকাতায় যায়। এটা কি আসলে এটা 30 জনের ছবি, এটা কি আসলে রয়্যাল এজেন্ট কি নাম দেখি? আচ্ছা, আর এই যে আপনার ভাবির পোলা, মানে ভাবির জামাই রাজাকার, আর এই ভাবির পোলার চেহারাটা দেখেন, মানে ছালনাই কুত্তার নাম রাখছে বাঘা। তুই বেটা বাংলাদেশের, তোরে ইরানিয়ানরা কি মনে করে? তোরে মানুষ মনে করে, মুসলমান মনে করে? যাই হোক, দাঁত দুইটা বাইর করে মনে হচ্ছে বাবা খাইয়া, মানে কি না কি যেন খায়, ওই লাল হইয়া যায় কি খাইলে, ফেন্সি ডিল না জানি কি। তো দেখেন দাঁতের অবস্থা দেখেন, আর তার ভাব দেখেন, সে টেলিফোনে একটা কাজে। এই যে আপনার ভাবির পোলাদের অবস্থা, এবং তারপরে এই যে এদের বাপ যারা, তাদেরকে এই যে মিলিটারি থেকে আপনি বলছিলেন না, এই যে গুমের নাটক করা এরা, গামছা সেই বাটপার আর হাসিনুর রহমান, হ্যাঁ, তো তাদের এই যে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো জি এগুলো নিয়ে একটু। এবং আপনি যে বদমাশের কথা বলছিলেন মহিউদ্দিন আহমদ, এই যে কলম সন্ত্রাসী, সে বলছে ফিরে দেখা ইতিহাসের দীর্ঘতম জুলাই। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান ভেঙে গেল, জন্ম হলো বাংলাদেশের। কেন এটা হলো? এখানে আছে ষড়যন্ত্র তত্ত্ব। পাকিস্তান তো সোনার দেশ ছিল, এখানে হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বটা বলছে। পাকিস্তান সোনার দেশ ছিল, দুধ আর মধুর নহর বয়ে চলতো। পাকিস্তানের শত্রুদের এটি সহ্য হয়নি। সোভিয়েত তার ভূ রাজনৈতিক স্বার্থে ভারতকে দিয়ে পাকিস্তান ভেঙে দিয়েছে। দেশের মানুষ এটি চায়নি, পাকিস্তানের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ ছিল না। এটি ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে একটু পেঁচাইয়া বলছে, বাট এটা তারই কথা বলে মনে হচ্ছে। এই কলম সন্ত্রাসী এবং আপনার ভাবির পোলামাইয়া এবং এই আসমান কান্দে না, একটু দেখে নেই ভাই, এটা না দেখলে না আমার একটু শরীরে তেল আসে। দেখেছেন বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলো ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তান, বুকগুলো ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা না ঝাঁঝরা। অভিশাপ আসমান কাঁপে না, অভিশাপে আসমান কাঁপে। 2 লাইন বাংলা বলতে পারে না, শিক্ষক দাবি করে। আর এই আপনার ভাবির বলার এই জুতা, হ্যাঁ, আর জুতা থেকে এখন কি হয়েছে? ফকিন্নির পুতগুলো। আচ্ছা বলেন, না দেখে আপনি এই পুরো জিনিসটা যদি র্যাপ আপ করে দিতেন, আমরা শেষের দিকে আছি। জি, প্রথমত হলো যে একজন দর্শক লিখেছে আপনার টি শার্টে যে লেখা আছে ধোকা দিলা, বলো যে এটা মার্কেটে চলে যাবে, এটা একটা স্লোগান হতে পারে, ধোকা দিলা। একজন দেখলাম কমেন্টস বক্সে, আপনার এটা বাংলাদেশ, একদম বাংলাদেশ থেকে আসছে, আমার প্রিয় মানুষ পাঠাইছে। ফাইন ফাইন, ধোকা দিলা। আসলে উপরে আরেকটা লিখে দিতেন 24 জুলাই ধোকা দিলা, আরো ভালো হইতো। ঠিক আছে, 5ই আগস্ট ধোকা দিলা আরো ভালো হইতো। যাই হোক, ওটা লেখার দরকার নেই, ধোকা দিলা এটাই ভালো লিখেছেন।
চমৎকার। যেটা আপনি বললেন, এই যে কর্নেল হাসিনুর, এটা হলো এক বাটপার। এরা হলো বাই চান্স মুক্তিযোদ্ধা, আসিল পাকিস্তানের চর মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযুদ্ধ করেছে। যেমন একটা মেথর আখতারুজ্জামান এখন জামাতের আমির হইতে যাইতেছে। কর্নেল অলি একটা বাটপার। সেনা মোল্লা মিলিটারিদের আমি বিশ্বাসই করি না। আমি যদি 100 জন মিলিটারি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, আমি ধরে নিব 90 জনই ছিল মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বাই চান্স মুক্তিযোদ্ধা। কারণ হলো তাদের হাতে বন্দুক ছিল, তো কাম তো নাই কোনো। ডাকাতের হাতে যদি অস্ত্র থাকে, সে তো ডাকাতিতে নামবে সুযোগ পাইলে। ওই হিসেবে তারা কোনো আদর্শ থেকে তারা মুক্তিযুদ্ধে যায়নি। বলছে যে যেহেতু ট্রেনিং আছে, চল মাঠে নেমে যায়। কোনো আদর্শ থেকে তারা বদমেশি যায়নি। কারণ এরা তো ছিলই পাকিস্তানের মিলিটারি, এরা তো বাংলাদেশের মিলিটারি ছিল না। তবে এই মিলিটারি যারা, এই হাসানুর হলো তাদের একজন। এই কর্নেল যেটা কত বড় বাটপার, এদের আবার নতুন করে এদের কিন্তু চাকরি চলে গিয়েছিল। প্রিয় দর্শক, হয়তো আমরা শেখ ফরিদ ভাইকে কোনো কারণে হারিয়ে ফেলেছি। আমরা চেষ্টা করবো তাকে ভুলে গেলাম না, অধ্যাপক না কি যে টাকা ফেরত নিতেছে না, এই টাকা আবার আমরা ফেরত নিব। গোলাম আজমের পুত কিভাবে 1 কোটি টাকা নিয়ে লন্ডন যায়, ওটা আমরা দেখবো। গোলাম আজমের 2 পুত কিন্তু লন্ডনের মানে ব্রিটিশ নাগরিক। এটা ব্রিটেন থেকে লোকজন আমাকে বলছে। আর 2টা বাংলাদেশে আছে আপাতত। তো এদের তো ফাত্রামে, এদের তো জানেন, এদের বিভিন্ন অপশন থাকে। এরা টিকটিকির মতো বিভিন্ন জায়গায় ডিম পেরে রাখবে। একটা ঘরের বিভিন্ন জায়গায়, এক জায়গায় রাখবে না, জানে পোলা পানে তো নিয়ে নেবে। তা বিভিন্ন জায়গায় আন্ডা বেড়ে রাখে, টিকটিকি ডিম, জামাতের টিকটিকি ডিম বিভিন্ন জায়গায়। আর ভাবির পোলা জনগণ বলেই দিয়েছে। আর যে মহিউদ্দিনের যার নাম দেখাইলেন, এই বাটপার যেটা, এরা দেখেন, এটা কিন্তু মনের মাধুরী মিশিয়ে এটা একটা ফরমাইশি লেখা। মানে শুধু একটা কথাই বলা বাদ রাখছে যে পাকিস্তান আমলে আল্লাহ বাতটা হুরো দিয়ে রাখছিল, এই কথাটা বলা বাদ রাখছে। মধু নদী, মানে এইরকম ঠাড়া বড় মিথ্যা কথা এই খালেদের মতো। এই বুদ্ধিজীবী ভাই বিশ্বাস করেন, আমার রাজনীতিতে আসার শখ ছিল, আপনিও জানেন, আপনারও কথা দিয়েছিলাম রাজনীতিতে যাব। কিন্তু যেই দিন মির্জা ফখরুল সাহেব বলেছে যে 17 বছরে আওয়ামী লীগ যা করতে পারে না 3 মাসে করছে, আমি ভয় পেয়ে গেছি। আমি বললাম আমার পক্ষে রাজনীতি সম্ভব না, এরকম ঠাড়া পর আমি কথা করা সম্ভব না। তারপরে শখ হইলো যে অন্তত বুদ্ধিজীবী হইতে পারো, যে বয়স হয়েছে, আরো স্টাডি করব, একটা সময় উচ্চতর ডিগ্রি নিব, আরো একটা ডক্টরেট ডিগ্রি নিব, তারপর নিজেকে বুদ্ধিজীবী জাহির করব। ভাই এই যে মহিউদ্দিনটা দেখে আমার বুদ্ধিজীবী আর খাইজ মিটে গেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, এর জন্য মনে কত বেদনা ছিল। আহা, স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে এখন যে কত খুশি আমি যে এরকম একটা পাত্রা জায়গায় পড়ালেখা করতে পারি নাই এর জন্য। কারণ এই সমস্ত রাজাকার আলবদর আর জঙ্গি জন্ম নেই যেখানে, সেখানে পড়তে পারি নাই, এটা আমার সৌভাগ্য। কারণ পড়লে আমি তাদের মতো হইতাম। তেমনি এখন মনে হয় বুদ্ধিজীবী হওয়ার শখ মিটে গেছে ভাই এই মহিউদ্দিনের এই লেখা দেখে। কারণ হইলো যে এই সমস্ত বুদ্ধিজীবীরা কত বড় ফাত্রা, যে খোদ পাকিস্তানিরা যদি তার এই পোস্ট পড়ে তারা হাসাহাসি করবে। আপনি বিশ্বাস করেন না স্যার, এইটা যদি পাকিস্তানিরা পরে যে 71 সালে এই পূর্ব পাকিস্তানে মধুর নহর বইছে, মধুর নদী বইছে, মদের নদী বইছে, সোনা ফলতো, এটা এই যে সোভিয়েত ইউনিয়ন বলছে কি সোভিয়েত ইউনিয়ন আর ভারতের ষড়যন্ত্র, এটা কিন্তু জামাতি বয়ান, এটা কিন্তু তার বয়ান না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। প্রথম আলোকে ফরমাইশ করেছে জামাত যে এরকম একটা লেখা আমার চাই। আর প্রথম আলো বলেছে আমার তো একটা পালিত বুদ্ধিজীবী আছে, আমার তো একটা পালিত লেখক আছে যে সিরাজুল আলম খানের জুতা মুতা টানতো, কাপড় চোপড় কাচতো, একটা তো আছে খালেদ মহিউদ্দিন, বিরাট বড় বুদ্ধিজীবী। এ কিন্তু ডাইরেক্ট না, খালেদ মহিউদ্দিনের কিন্তু ডাইরেক্ট ওই কিন্তু হায়ারে। আমি আবার বলি, এটা দায়িত্ব দিয়েছে তুরস্ক আর পাকিস্তান, দায়িত্ব দিয়েছে প্রথম আলোর সম্পাদককে মতিউর, আমাদের সাবেক কমরেড, 6,000 টাকা বেতনের চাকরিজীবী, তার 6,000 টাকার একতার সম্পাদক, তাকেই দায়িত্ব দিয়েছে, তিনি একে হায়ার করেছে। নাহলে এইরকম ঠাড়া পড়া মিথ্যা কথা কোনো পাকিস্তানি বলবে না, হাসাহাসি করবে মানুষ। বিশ্বাস করে এটা শুনলে পাকিস্তানের যে 3rd ক্লাস বুদ্ধিজীবী আছে, মানে যে চরম বাংলাদেশ বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, ভারত বিদ্বেষী, সেও যদি হাসে হাসে বলবো যে বাংলাদেশ এরকম আমাদের গোলাম কেমনে পয়দা হইল, ওরা হাসবে। তাই এদের নিয়ে মানে আমরা এত দালাল ছেড়েলাম বানাইলাম কেমনে। বিশ্বাস করেন আমার বুদ্ধিজীবী আর শখ মিটে গেছে, আমার আগ্রহ নাই, আমি স্বাভাবিকভাবেই চলবো। পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। আমি আমার দর্শক এবং আমার ফলোয়ারদের অনুরোধ করবো আপনারা এর সাথে যুক্ত হবেন। এটা আসাদ নূরের না, মনে করবেন আপনাদের। কারণ বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে, আমার মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, আমার শিল্প সাহিত্য সংস্কৃতি সঙ্গীতের বাংলাদেশ, নদীর বাংলাদেশ, বৃক্ষলতার বাংলাদেশকে যদি আপনি দেখতে চান, তাহলে এরকম কিছু করতেই হবে। আমাদের সকলের উচিত একসাথে থাকা, তা নাহলে এই বাংলাদেশকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। কারণ আপনি যদি কথা বলার জায়গা না পান, আপনার যদি প্ল্যাটফর্মই না থাকে,
আপনি কি বলতে চান? আপনার চিন্তা চেতনা যদি বিকাশের সুযোগ না পান, পাশাপাশি আপনার উপর যে নির্যাতন নিপীড়ন হবে তা যদি তুলে ধরতে না পারেন, তাহলে তো আপনি টিকে থাকতে পারবেন না। আপনি যত কথাই বলেন, যারা টিকে থাকার তারাই টিকে থাকবে, যারা যুদ্ধ করেছে। আপনি চাইলেই পারবেন না। আপনি